গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যতগুলো সংস্কার কমিটি গঠন করা হয়েছে এই সব সংস্কার কমিটি হলো অবৈধ। এই সমস্ত সংস্কার কমিটি সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, এদেশের সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এদেরকে এদেশের সাধারণ মানুষ সংস্কার করতে দায়িত্ব দেয় নাই। এরা হচ্ছে আইনগতভাবেও অবৈধ, নৈতিকভাবে অবৈধ এবং বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পর্কই নাই। জনগণ ওই এনসিপির কয়েকশো বা কয়েক হাজার ছাত্র মিলেই এই 15 বছরের একটা রেজিমকে উৎখাত করা এত সহজ না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জনগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লড়াই করছে, সে লড়াইয়ের ফলে টিকতে না পারে বিগত ফ্যাসিস্ট সরকার বা রেজিম পতন হয়েছে, বাংলাদেশে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। আমরা জনগণ চেয়েছিলাম কি, আশা করছিল কি, জনগণ আশা করছিল যে ডক্টর ইউনূসকে যখন আনা হলো যে যাক উনি একজন নোবেল লরিয়েট এবং ওনার কোনো চাওয়া পাওয়া নাই, 85 বছর বয়স, ওনার নেতৃত্বে 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আগে প্রথম কথা হলো দেশে গণতন্ত্র, আর নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো কানে ধরে তওবা করে জনগণের কাছে ভোট চাবে। এটা ছিল জনগণের চাওয়া, যে তারা আসবে কানে ধরে তওবা করবে যে আমরা যারা নির্বাচিত হব আমরা আগে সরকারের মতো ফ্যাসিস্ট হব না বা স্বৈরাচার হব না, বা আপনাদের গণতন্ত্র আমরা হরণ করব না। আপনারা 5 বছর পর পর ভোটটা দিতে পারবেন নিরপেক্ষভাবে, স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন, গণতন্ত্র চর্চা করতে পারবেন, আপনারা কথা বলার অধিকার থাকবে, আপনাদের দেশে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে। এগুলো জনগণের কাছে যে অদা করবে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, দেশে সরকার আসবে, যেমনটা হয়েছিল 1990 সালে। এবারও কিন্তু তাই হওয়ার কথা ছিল, কিন্তু এবার দেশটা মাফিয়াদের কবলে পড়ে গেছে, সাম্রাজ্যবাদদের হাতে পড়ে গেছে। এখানে সাম্রাজ্যবাদের দালাল দ্বারা এই দেশটা এখন দখলে চলে গেছে, আর তারা এখন বাংলাদেশের প্রশাসন, পুলিশ, বিজিবি, এমনকি আর্মি পর্যন্ত সবাইকে ইনঅ্যাক্টিভ করে দিয়া মব বাহিনীকে লেলাই দিছে। মব বাহিনীকে লেলাই দিয়া এখন টোটাল দেশের 18 কোটি মানুষ আতঙ্কগ্রস্ত, কেউ নিশ্চিন্তে ঘুমাইতে পারে না। ব্যবসায়ী কন, চাকরিজীবী কন, সাংবাদিক কন, বুদ্ধিজীবী কন, সাধারণ মানুষ কন, সবাই আতঙ্কে থাকে যে কোন দিক থেকে কোন মব সৃষ্টি হয়ে আমাকে পিটে মেরে ফেলবে বা ধরে ওই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেলে দিবে। এই আতঙ্ক সৃষ্টি করে রাখছে সব। আর আমি কি বলেছি, চ্যালেঞ্জ করেছি যে সব কয়টা যে সংস্কার কমিশন আছে এটি সব হলো অবৈধ। আরে এরা তো বাংলাদেশের যারা সংবিধান সংস্কার করবে, কথা বুঝেন, যে সংবিধানে পুরা দেশটা চলবে, সংবিধানটা কি জিনিস? একটা সংবিধানে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সব মানুষের মতের প্রতিফলন হবে সংবিধানে। যারা সংবিধান সংস্কার নিয়োজিত আছেন উনি হাত দিয়ে তো ভাত খাইতে পারেন না, জানেন না। উনি ভাত খাই কাঁটা চামচ দিয়ে। কেন?
উনি যিনি মূল দায়িত্বে আছে সংবিধান সংস্কার করবে বাংলাদেশে বা নতুন সংবিধান লিখবে, উনি 40 বছর ধরে থাকে আমেরিকার নাগরিক। সে কি এই বাংলাদেশের আপামর জনসাধারণ কি খায়, কেমনে চলে, কি পোশাক পরে, কিভাবে একটা জায়গা থেকে টাকা নিলে কিভাবে সুদে শোধ করে টাকাগুলো শোধ করতে হয়, কিস্তির কি জ্বালা, এগুলো কিছু কি উনি বুঝে? তাহলে এই যে সংস্কার কমিটি যেগুলো করা হয়েছে, এরা চিহ্নিত ব্যক্তি সব, এরা আগের থেকেই সব হলো সাম্রাজ্যবাদদের টাকায় বিভিন্ন এনজিও করে, তারা এনজিওর লোক, এনজিও পরিচালনা করত, আর সেই এনজিওর টাকা দিতে হলো ইউরোপ, আমেরিকা, বা এই সাম্রাজ্যবাদ যারা, তারা মার্কিন মুলুক, এদের টাকায় নির্বাচন কমিশন যিনি সংস্কার করবে, ওনার বাসা ছিল হলো আমেরিকান রাষ্ট্রদূতের বাসা, আড্ডাখানা। দেখেন নাই এই যে বদিউল আলম সুজনের বাসায় যে আমেরিকার একজন রাষ্ট্রদূত এক সময় ধাওয়া খাইল ছাত্রলীগ যুবলীগের কাছে, মানে আমেরিকান রাষ্ট্রদূত এই বদিউল আলম মজুমদারের বাসায় করতো আড্ডা। এটা দিনের বেলায় ওই দূতাবাসে বসতো, আর এই যে আড্ডা দিত, খাওয়া দাওয়া করতে হলো বদিউল আলম মজুমদারের বাসায়। উনি সংস্কার করবো হলো নির্বাচন কমিশন। আমেরিকায় আসছিল যিনি, ওনার নাম কি, রিয়াজ না কি নাম, ওনার নাম কিভাবে জানবো, উনি তো দেশের নাগরিক না। উনি 40 বছর ধরে আমেরিকা থাকে, আমেরিকার নাগরিক। কে তাকে ডাকলো বাংলাদেশে যে আমরা অভ্যুত্থান করতে পারছি আর আমরা সংবিধান লিখতে পারবো না? ওনাকে ডাকা হলো? ওনাকে ডাকা হয় নাই, ওনাকে পাঠানো হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সব বাহিনী, বিডিআর বাহিনী, সব বাহিনীর মাথার উপরে একজনকে চাপাই দিছে, খলিল নাম। ওনাকে আমরাই তো চিনি না, তাহলে এই দেশের মানুষ কি চিনবে? সংবিধান সংস্কার করে যে রিয়াজ সাহেব, ওনাকে আমরা চিনি না, জীবনে দেখি নাই, এদেশের জনগণ কিভাবে চিনবে? তাহলে ওনাকে আনছে সংবিধান সংস্কার করতে, আর এই সব বাহিনীর উপরে নিরাপত্তা উপদেষ্টা মানে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিছে হলো যাকে ডেকে আনছে, উনিও হলে আমেরিকার লোক, আমেরিকার নাগরিক। ওনাকে আরো যারা সরকারে আছে, আশ্চর্য, এদেশের মানুষ এত কষ্ট করে অভ্যুত্থান করলো, এদেশের মানুষ এত কষ্ট করে অভ্যুত্থান করলো, আর সংবিধান লিখতে পারবো না, সংস্কার করতে পারবো না। সংস্কারের দায়িত্ব পাইল আমেরিকার নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, এরা নাকি জন্মসূত্রে এক সময় বাংলাদেশের নাগরিক ছিল, আমরা চিনি না, জনগণ চিনে না, জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। সব সংস্কার কমিটি হলো এনজিও প্রধান, এনজিওর লোকগুলো, যে এনজিও সারা জীবন চলে আমেরিকা ইউরোপিয়ান টাকায়, তারা দায়িত্ব পাইল, আর সেসব দেশে যারা ছিল তাদেরকে পাঠানো হইল। এখন তারা করল কি, সংস্কারের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে এই দেশে আর নির্বাচনই হবে না, অনিশ্চিত করে ফেলছে নির্বাচনে। মানে এমন এমন জটিল কঠিন ব্যাপারকে সামনে আনছে তারা, 136টা ইস্যুকে সামনে দিয়ে দিচ্ছে, দিয়ে সব রাজনৈতিক দলটা ডেকে টেবিলে দিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ তারা জানে যে এই 126টা সংস্কার প্রস্তাব আগামী 126 বছর আলাপ আলোচনা করলেও সব রাজনৈতিক দল একমত হইতে পারবে না, এমনই এমনই প্রস্তাব দেওয়া হয়েছে এখানে, আর হচ্ছেও তাই। দেশটাকে পুরা রাজনৈতিক দলকে পুরা দুই ভাগ করে ফেলছে। স্বাভাবিক, তারা তো পলিসি মেকার, পলিসি করেই দিছে, এমন এমন সব দিছে, একদল মানবো একদল মানবো না, তাহলে সংস্কারও হবে না।
দেশের জনগণ এখন চরম আতঙ্কে আছে। নির্বাচন অনিশ্চিত, প্রশাসন নীরব, মব বাহিনী এখন সারা দেশে ঝাঁপাইয়া পড়ছে। আর যারা এখন সরকারে আছে, ওই যে গ্রামীণ ব্যাংকের প্রধান যিনি ছিলেন ডক্টর ইউনূস সাহেব, আর ওনার সাথে যেটি আছে বেশিরভাগই হলো চট্টগ্রামের, আর ওই গ্রামীণ ব্যাংকে যারা ওনার সাথে সহকারী হিসেবে সহকর্মী চাকরি ছিল তাদেরকে নিচ্ছে, আর এনজিওর লোক নিচ্ছে। অর্থাৎ এখন টোটাল দেশটা সংস্কার করবে, তাও ওই যে বললাম সেসব দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আর এনজিওর লোক সরকারে আছে, তাও সব গ্রামীণ ব্যাংকের লোক, এনজিওর লোক, আর ওই বিদেশ থেকে আনা হয়েছে। তাহলে এদের যারা নিয়োগকর্তা, এদের নিয়োগকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা, কথাটা অর্ধসত্য, পুরা সত্য না। ওনাদের নিয়োগকর্তারা যে উদ্দেশ্য ইচ্ছা নিয়ে এনাদেরকে নিয়োগ দিয়েছেন সেসবগুলো তো এখন তাদেরকে দিতে হবে ইনাদের, না হলে তো ইনাদের পিছনে ছাল থাকবে না একটারও। আমরা বুঝে গেছি যা কি দিতে হবে। বন্দর দিতে হবে, করিডোর দিতে হবে, সেন্ট মার্টিন দিতে হবে, আরো অনেক কিছুই দিতে হবে। ওগুলোও সামনে আসবে, কিন্তু এগুলো দেওয়ার কথা বলার লগে লগেই দেশবাসী প্রতিবাদ করতেছে, লং মার্চ করতেছে। এই জন্য এরা সুবিধা করতে পারতেছে না। সুবিধা করতে না পারলেও তারা কিন্তু সরে আসে নাই, তারা তো দিবেই। তাদের প্রভু দ্বারা তারা নিয়োগ, তাদের বাংলাদেশের জনগণ তাদেরকে নিয়োগ দেয় নাই। বাংলাদেশের জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা কি সংসার করব, কি সংবিধান করব? এদের যারা নিয়োগকর্তা সাম্রাজ্যবাদ, আর এরা হলো সাম্রাজ্যবাদের দালাল। এখন এরা প্রথমে বলছিল করিডোর, যখন জনগণ আওয়াজ তুলছে যে না করিডোর দেওয়া যাবে না, সেটার নাম তারা বিভিন্নভাবে পাল্টাইছে। জিনিস একটাই, করিডোর, এখান থেকে সৈন্য যাবে, অস্ত্র যাবে, খাদ্য যাবে, কিন্তু এটাকে ঘুরাইতেছে নাম। একবার বলতেছে ত্রাণ চ্যানেল, তারপরে ঘুরে আসছে এখন বলতেছে মানবিক করিডোর দিব। মানে ভাত আর অন্ন একই কথাই তো। এখন এইগুলো না দিলে তো আর ওদের উপায় নাই। বাংলাদেশ 54 বছরে এত বড় বিপদে পড়ে নাই, আর বাংলাদেশের জনগণ বিগত 54 বছরে এত নিরাপত্তাহীনতায় ভুগে নাই, এরকম আতঙ্কে দিন কাটায় নাই। এইভাবে কখনো মব ভায়োলেন্স আমাদের দেশে হয় নাই। হ্যাঁ, ওনারা আবার মব বাহিনীর নাম দিচ্ছে, মব ভায়োলেন্সের নাম দিচ্ছে স্পেশাল গ্রুপ। এই যে 3 জনকে আজকে পিটিয়ে মারিয়ে ফেললো, এটা আবার কেমন প্রেসার গ্রুপ? সরকার মবদের নাম দিতেছে প্রেসার গ্রুপ। এই যে থানা অ্যাটাক করে আসামি ছিনতাই করে নিয়ে চলে যেতেছে, যাকে তাকে ধরে পিটে ধর্ম অবমাননা বলে থানায় দিয়ে দিতেছে, পুলিশ অসহায়। এই যে মব দিয়া দেশ চালাইতেছে, আর দেশের কোনো লোকের সাথে সম্পর্ক নাই এমন সব লোক, অবৈধ লোকজন সরকার পরিচালনা করতেছে। তাহলে এখন কি করতে হবে? আমাদের সবাইকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এই যে লং মার্চ একটা করা হইল, লং মার্চ করার পরে সরকার বলছিল আমরা বন্দর করিডোর দিব না দেখে লং মার্চ, বামপন্থীরা যে লং মার্চ করলো, তারপর সরকার বলছিল যে এটা আমরা এখন তাহলে দিয়ে চালাবো, নৌবাহিনী দিয়ে চালাবো বাংলাদেশের। আজকে শুনলাম নৌবাহিনী সরে গেছে, যে না, নৌবাহিনীর দায়িত্ব নিবে না। তার মানে ঘুরে ফিরে তারা এটা দিবই, তারা যা যা করতে আসছে। এখন জনগণকে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আমরা এগুলো চাই না, মব ভায়োলেন্স চাই না, এবং বাংলাদেশের করিডোর বলেন, বন্দর বলেন, সেন্ট মার্টিন বলেন, কাউরে দেওয়া যাবে না। তোমাদের কাছে আমরা কোনো সংস্কার চাই না, আমরা গণতন্ত্র চাই। দেশে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে সব।
প্রয়োজন বোধে আমাদের এখন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে নিজে বাঁচার জন্য, মবের হাত থেকে বাঁচার জন্য, সাম্রাজ্যবাদের হাত থেকে বাঁচার জন্য, সাম্রাজ্যবাদের দালালদের হাত থেকে বাঁচার জন্য। যাদের সাহস আছে সবাই, কেউ তো ভয়ে কথা বলে না, আমরা বলতেছি যা হয় আমাদের হবে। আপনারা এটা শেয়ার দিয়েন, খালি লাইভটা শেয়ার দিয়েন, প্রতিদিন চলবে, অনলাইনে যুদ্ধ চলবে, ফিল্ডেও যুদ্ধ চলবে, শেয়ার দিয়েন। আর ভয়েস অফ এথিস্ট ইউটিউব চ্যানেলটা আপনারা দেখে আসছেন, আমার সাবস্ক্রাইব করেন, ওইখানে এই ভিডিওগুলো পাইবেন পরিপূর্ণভাবে। আর ভয়েস অফ এথিস্টের যারা আমার শ্রোতাদর্শ আপনারা যারা দেখছেন, সবাইকে অভিনন্দন, লাল সালাম, আপনাদের ভালোবাসা পাই আমি ধন্য। আশা করি সামনেও পাশে থাকবেন। আর একটা চ্যানেল আছে আব্দুস সামাদ সুজন, এই চ্যানেলটা আপনারা সবাই লিঙ্ক দেওয়া থাকবো, সবাই কমরেড হৃদয়ের লিঙ্ক দিয়ে দিব, সবাই ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। যদি এই চ্যানেলটা কোনো রকম খাইয়ে ফেলে তাহলে ওইটাতে আবার আপনারা নিয়মিত আমাকে পাবেন। আচ্ছা, কে কে আছেন? ও প্রজেন ভাদুরী ভাই, অনেক দিন ধরে আপনাকে দেখি না, ব্যাপারটা কি? আজকে পাইলাম, আপনি তো অনেক পুরাতন বন্ধু আমার। আব্দুর রহমান ভাইও আমার অনেক পুরাতন লোক, মিনান ঢালি নিয়মিত থাকে, সোহান বিন জামাল উদ্দিন আমাকে দেখছেন, আর কে আছেন? হৃদয় খান, কমরেড হৃদয় খান তো আছেন। তো যাই হোক, সবাই অন্তত যারা আছেন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, এই লাইভটা একটু শেয়ার দিন, এটা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে লাল সালাম।